ওয়েলকাম মাই চ্যানেল আনন্দিস গল্প না। আবার আমি চলে এলাম আনন্দী কিছু গল্প কিছু কথা নিয়ে। তো আজকে আমরা যেটা বলছি সেটা গল্প বা কথা কিছু না। আজকে আমাদের অসহ্য পুরোপুরিভাবে মিটে গেল, জেঠুর সাহায্য শান্তি ভালোভাবেই হয়ে গেল। আমাদের যেটা মৎস্যমুখী করি সেটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে যার মতন নিজের শহরে চলতে পারবো। বাট হ্যাঁ, কালকেও আমাদের কিছু জ্ঞাতি ভোজন আছে, যার জন্য আমাদের আরও কিছুটা একটুখানি কালকে এবং রবিবার এই দুটো দিন আবার একটু কিছু কাজের ব্যাপার রয়ে যাচ্ছে। তো সেটা গেল তো আমাদের বিষয়। তো আজকে বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকের দিনটা কিছু শেয়ার না করলেই নয়। তো এই বছরের লাস্ট দিনটা আর ফার্স্ট দিনটা আমাদের কোনো বছরই ভালো যায় না। কিন্তু আমার বেবি যখন হয়েছিল সেই বছর 2015 আমার জেঠু মারা যান 31 ডিসেম্বর, এবং সে কারণে আমাদের 1 জানুয়ারি থেকেই আমাদের বাড়িতে একটা শোকের আবহাওয়া তৈরি হয়। আমার মেয়ের জন্ম ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে। তো যাই হোক, ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমার মনে হয় যে সমস্ত মানুষরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তাদের সত্যি আমার জেঠু এজেড ছিলেন, এবং তার মৃত্যুটা ভীষণই সুন্দর মৃত্যু। সকলেই চাইবে ওই রকমভাবে মৃত্যু। সকালবেলা এলেন, আমার মেয়েকে ঘুম পাড়ালেন, গান গেয়ে গেয়ে তারপর নিচে নামলেন। আজকে তার কথাটা খুব বেশি করে মনে পড়ছে। যখন আরেক জেঠুর কাজ করছি তখন আমার জেঠুর কথাটা বারবার মনে পড়ছে। নামলেন, নেমে কিছুক্ষণ বাদে আমার মাকে বললেন, বৌমা আজ প্রচণ্ড শীত করছে, আজকে ভাত খাবো না, রুটি খাবো, একটু ওয়েট করে যাও। তখন বাজে 2:30। মা বললো, বড়দা এত দেরি করবেন? আমাদের বাড়িতে আপনি করে করে কথা বলা হয়, তো এত দেরি করবেন? আজকে তাহলে একটা কাজ করি, আর আমি খাবারটা বেড়ে আনি। বললো, না বৌমা শরীরটা ভালো লাগছে না। বলতে বলতেই বললো যে বাবার নাম ঝন্টু। তো বললো, ঝন্টুকে খবর দাও, শরীরটা ভালো লাগছে না। আমরা রুম হিটার সমস্ত কিছু ব্যবস্থা করতে করতে, ডাক্তারকে কল করতে করতেই হঠাৎ করে ওনার শরীরটা ভীষণভাবে খারাপ করে গেল, এবং আলটিমেটলি আমার জেঠুকে আমরা বাঁচাতে পারলাম না। 3টে বেজে ঠিক 15 মিনিট আমার জেঠু শেষ মারা গেলেন। তারপরেই ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট হতে পারলো। কী হয়তো বলে নিয়তি, আমাদের অ্যাম্বুলেন্স এসে গেছিলো, অ্যাম্বুলেন্সে জেঠুকে তোলা গেল না। জেঠুর বারবার একটাই বক্তব্য, আমি বাড়ি ছাড়া কোথাও যাবো না। তো যাই হোক, ডাক্তার যখন আমাদের বাড়িতে এন্টার করলে তখন অলরেডি আমার জেঠু মারা গেছেন। আর সবথেকে হাস্যকর বিষয় হচ্ছে এইটা যে 31শে ডিসেম্বর সেদিনকেই লাইফ সার্টিফিকেটের জন্য একটা করে প্রত্যেকটা মানুষ যদি মানে যেতে অক্ষম হন, তাহলে ডক্টরের দিকে একটা প্রেসক্রিপশন করে নিয়ে আসা হয় যে না, মানুষটা বেঁচে আছে। তো সেদিনকেই আমার যেটার জন্য একটা লাইফ সার্টিফিকেট ডক্টরবাবু এসে দেখে লাইফ সার্টিফিকেট করে দিয়ে যায়, না ফিট অ্যান্ড ফাইন ওয়েল, মানে উনি সব কিছু করতে পারছেন, সব দিক থেকে ভালো। কী আশ্চর্য না, মৃত্যু এসে কখন আমাদের ছিনিয়ে নিয়ে যাবে আমরা বুঝতেও পারবো না। এবার আসি আমাদের বাড়ির একটা চিরাচরিত প্রথায়। আমরা জানি না আমাদের বাড়ির নারকেল গাছটা অভিশপ্ত না আশীর্বাদ, আমি সেটা জানি না। প্রত্যেক বাড়ির নারকেল গাছে কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে ওঠে। আমি দেখেছি কোনো বাড়িতে নারকেল গাছ এমন হয়নি যে হেলিয়ে উঠেছে। আমাদের বাড়ির নারকেল গাছটা না ঠিক নারকেল গাছের মতন নয়, মানে হেলানো, এবং শুনেছি ওই গাছটায় ফল আসছিল না। তারপর গাজন সন্ন্যাসীরা এসে ওখানে কিছু পুজো আর্চা করে দিয়ে যান, এবং তারপর থেকে ওই গাছে ফল আসতে থাকে। এবং সেই ফলে ঠিকই, কিন্তু ওর স্বাদ, মানে নালের ডাবের যে জলটা সেটা ভীষণভাবে, মানে খুব একটা মানে একটু তিতকুটে টাইপের ছিল, যে কারণে ডাব অবস্থায় খাওয়া যেত না। নারকেল হলে নারকেল খাওয়া যেত। আমার মেজো জেঠু মারা যায় 2001 সালে। তখন আমরা অনেক ছোটো। মেজো জেঠুর সঙ্গে অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে। সন্ধ্যেবেলা মেজো জেঠু চাউমিন ফাউমিন সব কিছু কিনে আনলো, সব মেয়ে মিলে খাওয়া দাওয়া হলো। রাত্রিবেলা কী হলো, মোস্ট প্রবলি একটা কচুর তরকারি হয়েছিল, হ্যাঁ রাইট, কচু টাইপের কিছু একটা রান্না হয়েছিল। এবং সেখান থেকে
লাংসে কোনোভাবে অ্যালার্জি হয়ে যায় এবং প্রচণ্ড কাশি হয়। তারপর সেই কাশিটা এত বীভৎসভাবে নেয়, যেটাকে আমরা অ্যানজাইনা পেক্টোরিস বলি। মানে অ্যানজাইনা পেক্টোরিস না, মানে অ্যানজাইনা পেইন যেটা হয় না, সেটা হতে শুরু করে দেয়। এবং সেটা এই পোর্শান থেকে শুরু করে এই পোর্শান জ লাইন বরাবর গিয়ে, এবং যখন আমার মেজেটুকে নিয়ে যাচ্ছে লিটারেলি নার্সিংহোমে, তখন পিঠ পুরো চাপ চাপ, যেন মনে হচ্ছে শিরাগুলো ফেটে গেছে, লাল লাল, মানে যেমন কালশিটে পড়ে যায় না, ঠিক সেরকম অবস্থা। পরের দিন যখন মেজেটুকে নিয়ে আসা হলো, মর্গে রাখা হয়েছিল বডিটা, কারণ ওনার মৃত্যুটা স্বাভাবিক ছিল, সব কিছুই স্বাভাবিক ছিল। কিন্তু আমাদের এখানে যেহেতু রাত্রিবেলা যখন নিয়ে যাওয়া হয়, তারপর কিছুক্ষণ মেজেটু বেঁচেছিল, ওই সেপ্টোকাইনেস মোস্ট প্রবাবলি এরকম একটা কিছু ওষুধ ওনাকে ইনজেক্ট করতে হয়েছিল, যে আমার মনে নেই, আমি অনেক ছোট। কিন্তু আমি যতদূর পড়াশুনো করেছি সেই সময়, সেই হিসেবেই বলছি, ওই ব্লাড একটা সেপ্টোকাইনেস টাইপের ইঞ্জেকশন করা হয়। তারপরে অ্যাড্রিনালিন চার্জ করে ভেন্টিলেশনস দেওয়ারও চেষ্টা করা হয়, বাট না, বডি নিতে পারিনি। তারপরে রাত্রিবেলা যে নিয়ে আসবে, ডক্টর ছিল না, এবং সেই কারণে ওনার বডিটা পুরোপুরি ঠান্ডা হয়েছে। সকালবেলা যখন মেজুকে নিয়ে আসা হচ্ছে, বডি পুরো ঠান্ডা। বড় জেঠু, বড় পিসি, তখন আমাদের বাড়িতে ভরপুর লোক, তার সবাই কাঁদতে শুরু করেছে। মানে আমি দেখতে পাচ্ছি না আমার মেজো জেঠুকে, কারণ আমি মেজো জেঠুর কাছে ভীষণভাবে মেজো জেঠু নেওয়াটা ছিলাম। আমার মা বাবা তো দুজনেই চাকরি করতে চলে যেতেন, জবে যেতেন। এখন যেটা আমি দেখি যে জবে যাওয়া মাকে তখন আমার ভালো লাগতো না, কিন্তু এখন আমার মনে হয় যে একটা মা যদি স্বনির্ভর না হয়, তাহলে তার সন্তানরা হয়তো কোথাও গিয়ে হয়তো স্বনির্ভর যতক্ষণ, মানে এখন হয়তো আমার মেয়ের মনে হচ্ছে যে আমার মা আমাকে নজর দিচ্ছে না, কিছু করছে না, কিন্তু পরবর্তীকালে গিয়ে হয়তো এখন থেকেই ও অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কারোর উপর ডিপেন্ডেন্সি নেই। কিন্তু আমি যদি এই বাড়িতেই থাকতাম, আমাকে সব কাজটাই ওর করে দিতে হতো। কতটা আমি ওকে ইন্ডিপেন্ডেন্ট বানাতে পারতাম আমি জানি না, কিন্তু আমার মেজরিটি থাকার জন্য আমার অনেকটাই আমি ডিপেন্ডেন্ট ছিলাম মেজরিটির উপর। ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে, ফুটবল খেলা থেকে শুরু করে সব কিছু, সাইকেল চালানো, স্কুটি চালানো, সবই আমার মেজরিটি শিখিয়েছে, কোনো কিছুতেই আমি বাদ দেয়নি। বড় মেয়ে বলে দেখতে তো, সেই জন্য ওরকম শিখছে। তো যেটা আমি নারকেল গাছটা সম্পর্কে বলছিলাম, আমাদের বাড়ি প্রায় 120 হচ্ছে লিটারাল বয়স, তার আগের থেকে যদি আমি দেখি 150 বছরের পুরনো বাড়ি। সেই 150 বছরের পুরনো বাড়িতে মানে আমরা রাত্রিবেলা বিভিন্ন রকম আওয়াজ অনুভব করি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই নারকেল গাছটা। নারকেল গাছটা হিন্টস দিয়ে যায় যে কেউ হয়তো মারা যেতে পারে, বা মারা যাবার পরে যে সে যে আছে বাড়িতে, তার একটা ওই, আমাদের তো 10 দিনের কাজ, ওই 10 দিনের মধ্যে ঠিক একটা হিন্টস দেবেই। তো সেই হিন্টসটা কী আমরা প্রথমে বুঝতে পারিনি, আমার পরবর্তীকালে আমরা জানতে পারি। যেহেতু গাছটা না একদম হেলানো, ওই হেলানো গাছটা এসে আমাদের জানি পুরোহিত মশাই, তিনি বলেন যে কোনো দিন এই গাছ কাটতে পারবে না তোমরা নিজেরা, আর যদি কেউ কাটতে চায় ইন দ্যাট কেস তাকে ওইটা কিনতে হবে, কিনে তারপর সেই গাছটা কাটতে পারবে, তার আগে অবধি নয়। অনেকেই চেষ্টা করেছে ওই গাছটা কাটার, বাট ক্ষতিটা তাদেরই হয়েছে। বিশেষত আমরা এই ব্যাপারে নাক গলাতে যাই না, যে কাটতে চায়, যার পরিবারের অসুবিধা হয়, তার সে হয়তো এসে বলে যে না আমাদের মানি না, আমরা করতে চাই, ঠিক আছে, আমাদের তরফ থেকে কোনো না থাকে না। এখনও আমরা দেখতে পাই যে আমাদের যে আর একটা মানে আমাদের সামনে আরেকটি বাড়ি রয়েছে, সেটাও কিন্তু দিনে দিনে হন্টেড হয়ে যাচ্ছে। তো এটা আমাদের বাড়িটা যে হন্টেড সেটা আমি জানি। হন্টেড বলতে যে রকম বোঝায় যে ভূত প্রেত সবসময় দেখা দেবে, নো, নট অ্যাট অল দ্যাটস লাইক দ্যাট। আমাদের ওই নারকেল গাছটার যেটা কথা বলছি, যে মারা গেছে, ঠিক তার পরের দিন কি তার পরের দিন একটা নারকেল পড়বে, ঝুনো নারকেল, এবং সেই নারকেলটা আমরা গঙ্গায় দিয়ে দিই। কারণ এটা আমাদের পুরোহিত মশাই কেন সকলেই বলেছেন যে আমার পিসিরা যখন মারা গেছে তখনও হয়েছে, জেঠিমা মারা গেছে তখনও হয়েছে, বাবা মারা যাওয়ার পরেও এটা হয়েছে, সেম জিনিস হয়েছে। আপ টু 2021 এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। ইভেন তাই নয়, আমি ওই নারকেল গাছ সংলগ্ন যে ঘরটা, সেই ঘরটায় আমি শুই,
রাত্রিবেলা আমার যে ফিলিংসটা হয় আমি কি বলবো। আমার তো ছাদে মনে হয় কেউ গড়াগড়ি দিচ্ছে বা দৌড়োদৌড়ি করছে। হ্যাঁ, হতে পারে ভাম-টাম এরকম কেউ করতে পারে। কিন্তু তারপরেও একটা কথা বলবো যে আমাদের বারান্দা মানে ছাদের ঠিক ওই জায়গাটা যে একটা পোর্শন আছে যেখান থেকে টালি নেমে গেছে, আমরা একবার দেখেছিলাম যে ওখানে মনে হয় কেউ বসে রয়েছে। তো এটা আমাদের চোখের ভুলও হতে পারে, মনের ভুলও হতে পারে, সাবকনসিয়াস মাইন্ডে এত চিন্তা করি সেই জন্যও হতে পারে। বাট অনেকেই বলেছে যে তোমাদের ছাদে কেউ না রাত্রিবেলা দাঁড়িয়ে থাকে, এই থাকে সেই থাকে। ওইদিকে আমি খেয়ালও করি না, মানে আমি ওপরের ঘরে একলা একলা শুই, মানে আমি আমার মেয়ে গেলে ওই ঘরে শুয়ে থাকি। কিন্তু এটা কিন্তু হয়েছে। আর সবথেকে বড় কথা, আমি যখন আমার স্টুডেন্টদের নিয়ে ভেতরের ঘরটায় পড়াতাম, আমাদের টোটাল মিলিয়ে 8খানার মতন ঘর আছে, তার মধ্যে 2টো প্রাচীন ঘর, মানে যে এই যেটাকে বলে মাটির তৈরি ঘর। তো সেই ঘরে যখন পড়াতাম না, কাঁঠাল তলাটায় পুরো মানে আমাদের পিছনে কাঁঠাল তলা, আর সেই সঙ্গে ওই নারকেল গাছটা রয়েছে, ওই জায়গাটায় পুরো খচর মচর খচর মচর খচর মচর। আমরা প্রথমের দিকে ভাবতাম ভাম ঘুরে বেড়াচ্ছে, আমি লাইট জ্বেলে রাখতাম যে সাথে ভাম না আসে, কিন্তু তারপরেও ওই খচর মচর আওয়াজটা। আর যখন আমার মা জেঠিমা ওইখানে কাজ করতো, একটা পার্টিকুলার শব্দ ঝুম 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 এই আওয়াজটা হতো। আর একটা আমার সবথেকে বড় কৌতূহল, যেটা আমি জানি না, আমার বাড়ির ভেতরে একটা কুয়া রয়েছে। সেই কুয়োটা আমার বাবারা জেঠুরা সবাই মিলে বন্ধ করে দিয়েছে। কী কারণে ওই কুয়োটা জন্ম থেকে ওই কুয়োটা বন্ধ হিসেবে রয়েছে সেটাও আমি জানি না। জেঠু বলেছিল একবার আমার ঠাকুমা রেগে গিয়ে জেঠুর বাবা যত ট্রফি ফফি আছে সব ওখানে ফেলে দিয়েছিল, সেই জন্য ওই কুয়ো বন্ধ। এটা কখনো কারণ হতে পারে বলে মনে হয় না। জেঠুদের ট্রফি সত্যিই ফেলে দেওয়া হয়েছিল কোনো একটা কারণে, একটা বিশেষ কোনো কারণে, জেঠু রাগ বাগ করে হোক কিছু হলে হোক, ওটা একটা অন্য বিষয়ে চলে যাচ্ছি। কিন্তু একটা ভর্তি কুয়োকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এবং ওই কুয়োটার দিকে তাকালেও কেমন গা ছমছম করে, ভয় করে। এবং ওই জায়গাটায় না, সত্যি কথা বলতে কি, আমরা পুরোপুরি আলুপ করে রেখেছি, আমরা ওই দিকটা করে যাইও না। যা আমাদের ওইদিকে কোনো জানলাও নেই। নিচের ঘরে যে যখন পড়াতাম তখন হয়তো জানলাটা খুলে রাখতাম। আজকে যখন বলছি ওই কথাগুলো, ফিরে আসে স্মৃতিগুলো। ঠিক আছে, গুড নাইট, আজকে এই অবধি থাক।